সেই বিষয়কে কেন্দ্র করে আজকে আমাদের প্রেস মিট। আমি প্রথমে আমাদের যে প্রেস বিজ্ঞপ্তি এইটা আপনাদের কাছে পড়ে শোনাবো, তারপর সেই বক্তব্যের সাথে আরও কিছু বিষয় যুক্ত করে কিছু বক্তব্য আপনাদের কাছে রাখবেন। তারপর আপনাদের যে প্রশ্নের যে উত্তর সেটা সুমন আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে পেশ করবে। একটু সবাইকে দিয়ে দাও। আমরা আগেও বলেছি, আবারও বলছি যে আমরা আরজি করে নিহত তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের বিচার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ করার আগে চিন্তা করে নেয় তার পরিণতি কি হতে পারে। এজন্য আইন পরিবর্তনের যে প্রস্তাব সম্মানীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন তার সাথে আমরা একমত। কলকাতা হাইকোর্ট সিবিআইকে তদন্তের জন্য 21 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল। তার মধ্যে 17 দিন ইতিমধ্যেই অতিক্রান্ত। আমরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে জানতে চাই তাদের তদন্তের অগ্রগতি কি। এখনই সিবিআই এই তদন্ত শেষ করুক এবং বিচার হোক, এটাই আমাদের দাবি। একদিকে যখন তদন্ত চলছে এবং মহিলারা তাদের সুরক্ষার বিষয়টি নিয়ে বিভিন্ন দাবি দেওয়া সামনে আনছে, তখন আমরা দেখছি অন্যদিকে বিজেপি পশ্চিমবঙ্গ জুড়ে এক অরাজক পরিস্থিতি তৈরি করতে চাইছে। প্রথমে সাধারণ ছাত্র সমাজের নামে এক আন্দোলনের মাধ্যমে নবান্ন দখলের ডাক দিয়ে পুলিশ কর্মীদের উপর আক্রমণ, ভাঙচুর ইত্যাদি ঘটনা ঘটল। কিন্তু তাতেও বিজেপি রাত ভেবে বুধবার রাজ্য জুড়ে বন্ধের ডাক দিয়ে আরও নৈরাজ্যের পরিবেশ তৈরি করতে চাইল। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যেভাবে ট্রেন থেকে শুরু করে সাধারণ দোকানদারদের উপর বিজেপি কর্মী সমর্থকরা হামলা চালিয়েছে তা যথেষ্ট উদ্বেগজনক। এটা পরিষ্কার যে বিজেপি পুলিশকে প্ররোচনা দিয়ে গুলি চালাতে বাধ্য করতে চাইছে, কারণ তারা লাশের রাজনীতি করতে চায়। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। প্রথমে এক মহিলা পুলিশ কর্মী শম্পা দাস এবং তারপরে মঙ্গলবারে কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী ভয়ঙ্করভাবে আহত হয়েছে। আমরা এই আহত পুলিশ কর্মীদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি। খুব নিকট ভবিষ্যতে দেশ বাঁচাও গণমঞ্চ এর একটি প্রতিনিধি দল এই আহত পুলিশ কর্মীর সঙ্গে দেখা করে নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে তাদের সাহসী ভূমিকা ও অবদানের জন্য আমাদের কৃতজ্ঞতা এবং সহমর্মিতা আমরা জানিয়ে আছি। আরও একটি বিষয়ে আমরা প্রশাসন এবং পুলিশের দৃষ্টি আকর্ষণ করব। যেভাবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফেক নিউজ এবং ভুয়ো তথ্য ছড়িয়ে ব্যক্তি চরিত্রে তালিবানেপন এবং সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা চলছে, তার বিরুদ্ধে যেন তারা কড়া ব্যবস্থা নেয়। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও যে সোশ্যাল মিডিয়া থেকে নির্যাতিতা তরুণীর ছবি বা নাম সরিয়ে ফেলা হয়নি, তাও আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি। এর আগেও আমরা জুনিয়র ডাক্তারদের কাছে আবেদন করেছিলাম তারা যেন স্বাস্থ্য পরিষেবা দিতে ফেরত আসে, কারণ সরকারি হাসপাতালের উপর রাজ্যের বড় অংশের মানুষ নির্ভর করে। বিশেষত প্রান্তিক জনগণ ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা না পাওয়ায় বহু রোগীদের মৃত্যুর খবর আসছে। একই সঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যম রিপোর্ট করছে বিপুল সংখ্যক রোগী স্বাস্থ্য পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছে। আমরা আবারও জুনিয়র ডাক্তারদের কাছে আবেদন করব তারা যেন তাদের সমস্ত দাবি দাওয়াকে সামনে এনেও প্রান্তিক
মানুষের চিকিৎসার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। চিকিৎসা না পেয়ে প্রান্তিক মানুষদের মৃত্যু মিছিল এবং তাদের যন্ত্রণা আমাদের সকলকে যেমন ব্যথিত করছে, তেমনই সমাজ মনস্ক চিকিৎসকরাও সেই বিষয় নিয়ে ভাবতে বাধ্য বলে আমরা বিশ্বাস করি। এই প্রসঙ্গেও মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সম্মানীয় মুখ্যমন্ত্রী যেভাবে জুনিয়র ডাক্তারদের কাছে আন্দোলনের পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসা চালু করার আবেদন জানিয়েছে, আশা করব তাতে সাড়া মিলবে। পরিশেষে আমরা বলতে চাই, পশ্চিমবঙ্গ বাংলাদেশ নয়, এখানে অতি সম্প্রতি কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গের নির্বাচন হয়েছে ও তৃণমূল কংগ্রেস বড়ভাবে জয়যুক্ত হয়েছে। নির্বাচিত সরকারকে ইচ্ছে হলে নৈরাজ্য সৃষ্টি করে পরাস্ত করা যায় না। আমরা বিচার চাই, প্রতিজ্ঞত শাস্তি চাই, নৈরাজ্য নয়। 29শে আগস্ট 2024, দেশ বাঁচাও, গণতন্ত্র। নমস্কার। এবার দন্তিবাবু আপনাদের কাছে আমাদের এই প্রেস বিজ্ঞপ্তিকে ব্যাখ্যা করে কিছু বক্তব্য। আমাদের যা বক্তব্য আজকে সেটা পূর্ণেন্দুদা আমাদের যে প্রেস বিজ্ঞপ্তিতে যেটা লেখা আছে সেটা পূর্ণেন্দুদা আপনাদের বলে দিয়েছে। এই সম্বন্ধে যা যা প্রশ্ন তার উত্তর সুমন দেবেন। আমি এর সঙ্গে আর দুটো বিষয় শুধু যোগ করতে চাই। একটা হচ্ছে যে আপনারা দেখেছেন যে মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এই আরজি করের ঘটনা নিয়ে একটি বিবৃতি দিয়েছেন এবং সেখানে তিনি পশ্চিমবঙ্গ সরকারকে কাঠগড়ায় তুলেছেন। আমাদের মাননীয় রাষ্ট্রপতির প্রতি আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে, তাকে সম্মান জানিয়ে কিছু প্রশ্ন আমরা তাকে করতে চাই যে যখন 1 বছর ধরে মণিপুরের এই ঘটনা ঘটে যাচ্ছে এবং সেখানে মহিলারা নির্যাতিত হচ্ছে, তখন রাষ্ট্রপতি নীরব ছিলেন কেন? এই যখন আরজি করের ঘটনাটা ঘটছে তার ঠিক পাশাপাশি উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ইত্যাদি জায়গায়, বিহার ইত্যাদি জায়গায় যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানেও কিন্তু একইভাবে মহিলাদের উপর নির্যাতন হয়েছে। আসাম, ওড়িশা, সেখানে কিন্তু মহিলাদের উপর নির্যাতন হয়েছে, ধর্ষিতা হয়েছেন মহিলারা, খুন হয়েছে। রাষ্ট্রপতি সেই সব ঘটনা কি রাষ্ট্রপতির গোচরে আসেনি? বা তারও আগে যখন আমাদের যে অলিম্পিকে যারা গিয়েছিলেন সেই কুস্তিগিররা, তাদের উপর যখন পুলিশ রাজপথে যখন তাদের উপর অত্যাচার করে, তারা যখন ব্রিজভূষণ শরণ সিং নামে একজন মহিলাদের শিরোতা হরণকারী এক বিজেপি সাংসদের বিরুদ্ধে তারা যখন প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন, রাষ্ট্রপতি তখন নীরব ছিলেন কেন? উন্নাও, হাথরাস ইত্যাদি ঘটনা যখন ঘটেন তখন এই রাষ্ট্রপতি ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন, তিনি বিজেপির প্রথম সারির একজন মহিলা নেত্রী ছিলেন। তখন তিনি চুপচাপ ছিলেন কেন? তার কি এই ঘটনাগুলি নজরে পড়ে না? শুধু পশ্চিমবঙ্গই তার নজরে এলো? রাষ্ট্রপতির কাছে আমরা অনুরোধ করব যে নারী নির্যাতনের নিন্দা তিনি অবশ্যই করবেন, অবশ্যই তিনি নারী নির্যাতনে যারা দোষী তাদের কাঠগড়ায় তুলবেন, কিন্তু সেটা ঝাড়াই বাছাই করে নয়। যদি তিনি মহারাষ্ট্র, ওড়িশা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার ইত্যাদি জায়গায় যে নারী নির্যাতনের ঘটনাগুলি ঘটছে তার নিন্দা করতে পারেন, সেই সাহস যদি তিনি দেখান আমরা তাকে স্বাগত জানাবো। কিন্তু সেটা না করে তিনি যদি শুধু পশ্চিমবঙ্গ নিয়েই পড়ে থাকেন, তাহলে আমরা এটাই মনে করব তিনি তিনি ক্ষমতাসীন যে রাজনৈতিক দল কেন্দ্রে, সেই দলের তৈরি করে দেওয়া স্ক্রিপ্ট অনুযায়ী রাষ্ট্রপতি কথা বলছেন। আমরা রাষ্ট্রপতির কাছে এটা আশা করি না। আমরা আশা করব রাষ্ট্রপতি সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে, দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে তার বক্তব্য রাখবেন। এবং আমরা পরিষ্কার বলছি, রাষ্ট্রপতির এই বক্তব্য আমাদের হতাশ করেছে, ক্ষুব্ধ করেছে।
রাষ্ট্রপতির কাছ থেকে এই বক্তব্য আশা করা যায় না। রাষ্ট্রপতির নিরপেক্ষতা নিয়েও এই বক্তব্যের পর প্রশ্ন উঠবে। আমরা রাষ্ট্রপতির কাছে এটুকু অনুরোধ করব, তিনি তার বক্তব্য সংশোধন করুন এবং তিনি প্রতিটি জায়গায়, আরজি করের পাশাপাশি যে কটি জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে, তিনি প্রত্যেকটির নিন্দা করুন, প্রত্যেকটি ঘটনার নিন্দা করুন। দ্বিতীয়ত, এই রাজ্যের যিনি রাজ্যপাল সিভি আনন্দ বোস, তার সম্পর্কে আমাদের কিছু বক্তব্য আছে। এই রাজ্যপাল, আমরা লক্ষ্য করেছি, এই রাজ্যপালের ধর্ম পালন করতে যত না আগ্রহী, তার থেকে বেশি আগ্রহী ওই রাজভবনে বসে রাজনীতি করতে, সংকীর্ণ রাজনীতি করতে, দলীয় রাজনীতি করতে। এটা বলতে আমাদের কোনো দ্বিধা নেই। এবং নির্বাচনের আগে দেখেছি দলীয় রাজনৈতিক নেতারা, বিজেপি নেতারা যেরকম আচরণ করেন, ঠিক সেরকম আচরণই রাজ্যপাল করছে। এবং এই আরজিকর কাণ্ড আমরা দেখছি যে রাজ্যপালের আচরণের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। রাজ্যপালের মতো আচরণ করছেন না। এই যে 27 তারিখ ছাত্র সমাজের নামে একদল উচ্ছৃঙ্খল জনতা, মানে তাদের মধ্যে যুবক কতজন 50 এসব আপনারা হিসেব করে নেবেন। মানে এরা ছাত্র সমাজ কিনা সেই হিসেবে আপনারা করে নেবেন। এদের প্রত্যেকের চেহারা আপনারা দেখেছেন, আপনারা দেখে নেবেন এরা সবাই ছাত্র সমাজ কিনা। তো তারা যা করলেন রাস্তায় নেমে, রাজ্যপাল তো সাংবিধানিক ভাবে এই সরকারের, রাজ্য সরকারের প্রধান, সংবিধান অনুযায়ী রাজ্যপাল রাজ্য সরকারের প্রধান। সেই সরকারের পুলিশ কর্মীরা যখন আক্রান্ত হচ্ছেন, একজন পুলিশ কর্মীর চোখ নষ্ট হয়ে গেছে, বহু পুলিশ কর্মী গুরুতর জখম, হাসপাতালে চিকিৎসা চলছে। যে পুলিশ কর্মীর চোখ নষ্ট হয়ে গেছে, ডাক্তাররা বলছেন তার হয়তো দুটো চোখই নষ্ট হয়ে যেতে পারে, সম্পূর্ণ দৃষ্টিশক্তি হয়তো তিনি হারাতে পারেন। রাজ্যপাল, যিনি সাংবিধানিক প্রধান এই রাজ্যে, তিনি এই পুলিশ কর্মীদের পাশে কিন্তু দাঁড়ালেন না। আক্রান্ত পুলিশ কর্মীদের পাশে তিনি দাঁড়ালেন না। তিনি এই পুলিশদের ওপর আক্রমণ হওয়ার বিরুদ্ধে একটি নিন্দা বাক্য তিনি উচ্চারণ করেননি। এই রাজ্যপাল যখন ভোটের সময় বিজেপি কর্মীরা গায়ে সামান্য চিমটি লাগলেও আত্মনাদ করে তখন সেখানে রাজ্যপাল ছুটে যান। সেই রাজ্যপাল একজন আক্রান্ত পুলিশ কর্মীকেও দেখার জন্য যাওয়ার কোনো সময় পাননি। রাজ্যপাল কি মনে করেন যে এই পুলিশ কর্মীরা, তিনি যে সরকারের সাংবিধানিক প্রধান, সেই সরকারের অংশ নয়? রাজ্যপাল বলেছেন পুলিশরা নাকি জাতীয় পতাকাকে অবমাননা করেছে, জাতীয় পতাকার উপর পা দিয়ে হেঁটেছে পুলিশরা। রাজ্যপাল বলতে মানে দুঃখ লাগছে, বলছি রাজ্যপাল বোধহয় জাতীয় পতাকার যে একটা কোড আছে, সেই কোডটা সম্ভবত রাজ্যপাল জানেন না। সেই কোডে পরিষ্কার বলা আছে যে জাতীয় পতাকা হাতে নিয়ে এই ধরনের আন্দোলন করা যায় না। রাজ্যপাল কেন বললেন না যে ওইভাবে জাতীয় পতাকা আন্দোলন হাতে নিয়ে আন্দোলন করাটা যারা করেছেন, ওই নবান্ন অভিযানের নামে তারা অন্যায় করেছেন, জাতীয় পতাকাকে অবমাননা করেছেন, তারাই আসলে? রাজ্যপাল কেন বললেন না? হয় তিনি জাতীয় পতাকার কোডটা তিনি জানেন না, নয়তো তিনি ইচ্ছা করেই পুলিশকে হেয় করার জন্য কথা বলছেন। যে রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান, তিনি তার নিজের পুলিশ বাহিনীকে অবমাননা করছেন, এরকম অভূতপূর্ব ঘটনা আমরা কখনো দেখিনি। রাজ্যপাল এই যে সেদিনের বিশৃঙ্খলাকারী জনতা যারা হিংসা ছড়িয়েছিল শহরে, তারা যখন একের পর এক সরকারি সম্পত্তি ধ্বংস করেছে, পুলিশের গাড়ি ভেঙেছে, বেসরকারি পরিবহনের উপর আক্রমণ করেছে, রাজ্যপাল তার একটি বাক্যেও রাজ্যপাল তার নিন্দা করেননি। আসলে রাজ্যপাল এখানে রাজনীতি করতে নেমেছেন। ফলে আমাদের মনে হচ্ছে যে রাজ্যপালের পদটার আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে কিনা, সেই প্রশ্নই রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেই তুলে দিচ্ছেন। রাজ্যপালের এই আচরণের আমরা কঠোর নিন্দা করি। আমরা আশা করব রাজ্যপাল রাজনীতি ছেড়ে রাজ্যপালের কাজটি করবেন, এবং তিনি যদি সেই কাজ না করেন তাহলে ভবিষ্যতে আমরা এই রাজ্যপালের বিরুদ্ধে কি ধরনের আন্দোলন নেব, কর্মসূচি নেব, সেটা আমরা নিশ্চয়ই ঠিক করব। এইটুকু আমার বলার। এরপর আপনাদের যা যা প্রশ্ন, সেই প্রশ্ন আপনারা করবেন, এর উত্তর দেবেন সুমন ভট্টাচার্য।
এবারেও কি এই নবান্ন অভিযান না করে, যারা নবান্ন অভিযান করছে ছাত্ররা প্রায় 50 বছর শিল্পী, তারা ছাত্র নবান্ন অভিযান, এরা কি তাহলে সিবিআই দপ্তর অভিযান করতে পারে? দেখুন, যারা নবান্ন অভিযান করেছিলেন তারা তো হিস্ট্রিতে MBA অথবা বাংলায় BTech পাশ করছে, ফলে তাদের অনেক ধরনের মিসকনসেপশন থাকে। তারা ভাবছিলেন যে নবান্নের উপরে হেলিকপ্টার ওয়েট করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অত সহজ রাজনীতিক নন। উনি 2 মাস আগের নির্বাচনে পশ্চিমবঙ্গে 60% বেশি আসনে জিতেছেন, আর পশ্চিমবঙ্গে গণতন্ত্রের শিকড় অনেক গভীর। ফলে যারা সাধারণ ছাত্র সমাজ, তাদের অনেক মিসকনসেপশন আছে, এই ধরনের হ্যালুসিনেশন থাকতে পারে, সেটা নিয়ে আমরা মন্তব্য করছি না, আইন তাদের পথে চলবে। আর এটা তো আমাদের লিখিত বিবৃতিতেই প্রশ্ন যে এখন তো সমস্ত দায়িত্ব সিবিআই কি করছে? 17 দিন অতিক্রান্ত, আর 4 দিনের মধ্যে সিবিআইকে হাইকোর্টকে জানাতে হবে। ফলে সিবিআই এর একটা দায়িত্ব যে কি ঘটেছে। 14ই আগস্ট রাতে যেভাবে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়, লক্ষাধিক টাকা বসুন্ধরা নষ্ট করে দেয় একেবারে, তারপরে নবান্ন অভিযানে একাধিক পুলিশ কর্মী আহত, একজনের দৃষ্টি হারাতে চলেছে, তারপরেও রাজ্যপালের মুখে কোনো রকম সহানুভূতি এবং তাদের পাশে গিয়ে তাদেরকে দেখা কোনো রকম বার্তা দিলেন না। কিন্তু তিনি উপরন্ত বিজেপির কথা মতো একেবারে তাদের লিগাল সেলের তরফ থেকে আইনি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন সেই সমস্ত দুষ্কৃতীদের যারা প্রশাসনের উপর নির্দৃষ্টি, প্রশাসনের একেবারে সরকারি সম্পত্তি ধ্বংস করতে পারে। আমার আগেই রন্তিকা বলেছেন, রাজ্যপালের দায়িত্ব সাংবিধানিক প্রধানের, তার দায়িত্ব কোনো দলীয় প্রধানের মতো কাজ করার নয়। ফলে তিনি যদি আহত পুলিশ কর্মীদের দেখতে না যান, তাহলে তাকে নিজের বিবেক এবং পশ্চিমবঙ্গের জনগণের কাছে জবাব দিতে হবে। আমরা রাজ্যপালের বিরুদ্ধে যা করা, সেটা ভবিষ্যতে রাজ্যপালের রাজনৈতিক কাজকর্ম দেখে আমরা সেটা করব। আমি একটা জিনিস দেখছিলাম, বিজেপিকে বলছে যে এটাই সুযোগ, রাজ্যপাল এরপরে সুযোগ পাবে, রাজ্যপাল বলতে পারে। আমি জানি না রাজ্যপাল আসলে রাজ্যপালও কোনো হ্যালুসিনেশনে ভোগেন কিনা, হতেই পারে। উনি হয়তো এই গোটা ঘটনার মধ্যে দিয়ে যেটা রন্তিদা বললেন, যে হতে পারে যে রাজভবনে বিরুদ্ধে তো অনেক ধরনের অভিযোগ উঠেছে, উনি হয়তো সেগুলোকেও ধামাচাপা দিতে চাইছেন। বিরোধীরা তো নিশ্চয়ই আন্দোলন করবে, কিন্তু সেই আন্দোলনের অর্থ একজন পুলিশ কর্মীর চোখ নষ্ট করে দেওয়া না। আপনি যদি মাথায় রাখেন, যে সময় এই সাধারণ ছাত্র সমাজ এই আন্দোলনের ডাক দিয়েছিল, ঠিক তার আগে মুম্বাই হাইকোর্ট মুম্বাইতে কিন্তু এই ধরনের কোনো ধরনের আন্দোলন বা বন্ধের বিরোধিতা করেছিল। আমরা খুব বিস্মিত যে মুম্বাইয়ের ক্ষেত্রে এক ধরনের রায় আসে, আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরেক ধরনের রায় আসে। আমরা অবশ্যই চাইব যে কোনো গণতান্ত্রিক সমাজে আন্দোলন থাকবে, কিন্তু আন্দোলনের মানে নৈরাজ্য হতে পারে না। এর আগে বিল পাস কেন হয়নি, কেন এর আগে তো অনেক ঘটনা হয়েছে? দেখুন, যেমন অভয়াকাণ্ড গোটা ভারতবর্ষকে নড়িয়ে দিয়েছিল, নির্ভয়াকাণ্ড দিল্লির যে ঘটনাটি ঘটেছিল, তেমনি এই ঘটনাটাও তো সবাইকে নাড়া দিয়েছে। আমরা সবাই অত্যন্ত ব্যথিত, দুঃখিত, সমব্যথিত, এবং মুখ্যমন্ত্রীও মনে করেছেন, এবং আমরা দেখেছি পশ্চিমবঙ্গের নারীরা যেভাবে রাস্তায় নেমে তাদের সুরক্ষার দাবিতে কথা বলেছেন। সেই পরিপ্রেক্ষিতে হয়তো আরো কঠোর একটা আইন দরকার, যেটা হয়তো এই ধরনের অপরাধের ক্ষেত্রে সবাইকে মানে যাকে বলে ডেটারেন্ট হিসেবে কাজ করবে, নিবারণের ক্ষেত্রে আগে থেকেই কাজ করবে। বলা হচ্ছিল যে প্রশাসন কোথাও থেকে একটা তথ্য লোপাট করতে চাইছিল, কিছু লুকাচ্ছিল, কিন্তু যে সিডি
ধরা হচ্ছে সেটা প্রশাসনেরই একটা অঙ্গ, তাহলে কোথায় লোক? দেখুন, প্রশাসন বা যেই তথ্য লোপাট করতে চায় এই সবকিছুতে এখন সিবিআই তদন্ত করছে, এই সবকিছু সিবিআই জবাব দেবে। সিবিআই তো সিলবন্ধ খামে দিল্লিতে সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। সিবিআই যদি মনে করে যে কেউ প্রশাসন লোপাট করতে চাইছে, সিবিআই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা তো চাইছি যে তদন্ত হোক এবং বিচার হোক, কিন্তু আমরা কি শান্তি অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় তথ্য ভাসিয়ে দিলাম এইটাতে বিশ্বাসী নই। আমরা চাই যে সিবিআই তদন্ত করে তাদের ফাইন্ডিংস বলুক এবং সেই অনুযায়ী শাস্তি হোক। বলা হচ্ছে যে পুলিশ যেটুকু সময় পেয়েছে সেই সময়ের মধ্যেই তথ্য লোপাট করে দিয়েছে, সেই কারণে সিবিআই তদন্ত করে কিছু বুঝে পাচ্ছে না, বিরোধীরা বারবার করছে। যদি সিবিআই সুপ্রিম কোর্টকে এটা জানায়, সেক্ষেত্রে আমরা দেখবো যে সিবিআই এটা বলছে কিনা যে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করলো বলে তারা করতে পারলো না। আগে সিবিআই এটা বলুক। মানে শুভেন্দু অধিকারী এখনো অব্দি সিবিআই ডিরেক্টরের চাকরি পাননি। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে আমাদের বিবৃতি যেটা মাননীয় পূর্ণেন্দু বসু পড়ে শুনিয়েছেন, আমরা আশা করছি মুখ্যমন্ত্রী যেটা বলেছেন বিধানসভায় এমন একটা বিল পাশ হবে যা ধর্ষণের বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক আইন আনবে, যাতে ভবিষ্যতে আর কারো এই ধরনের মানে পরিণতি না হয়। আমরা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর এই যে বিল আনার প্রস্তাব সেইটার দিকে সাগ্রহে তাকিয়ে রয়েছে। সিবিআই বিষয়ে তদন্ত করছে, তারপর আমরা দেখছি যে একবার সমাজ করে তারা আমার অভিযান করছে, কিন্তু সিবিআই হয়ে যাচ্ছে। আপনারা কি গণমাধ্যমের পক্ষ থেকে সিবিআই করবেন যে কেন তারা 17 দিন হয়ে গেছে, আমরা আর 4 দিন হাইকোর্টের নির্দিষ্ট করা সময়সীমা আরো 4 দিন, আমরা 21 দিন দেখব, দেখে তারপরে জানাবো যে আমরা সিবিআই বিরুদ্ধে কি করব। আর দেখুন, যারা সাধারণ ছাত্র সমাজ, আমি আগেই বলেছি যে হিস্ট্রিতে এমবিএ অথবা বাংলায় বিটেক করলে অনেক ধরনের হ্যালুসিনেশন হয়। সেই হ্যালুসিনেশনে মনে হয় যে নবান্নের উপরে হেলিকপ্টার ঘুরছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওটাতে করে উঠে চলে যাবেন এবং কেউ এসে মুখ্যমন্ত্রী কুর্সিতে বসে পড়বেন। আমরা ওই ধরনের হ্যালুসিনেশনে নেই। আমরা চাই যে সিবিআই তদন্ত করুক, বিচার হোক এবং দোষীরা শাস্তি পাক। আপনাদের সংগঠনের পক্ষ থেকে কি অভয়ের পরিবারের সঙ্গে কথা বলেছেন? আমরা কথা বলার চেষ্টা করছি, কিন্তু যেহেতু তার পরিবার অত্যন্ত একটা ক্রিটিক্যাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সেহেতু আমরা এই বিষয়টা নিয়ে রাজনীতি করতে চাই না। যদি আমাদের মধ্যে একটু ব্যক্তিগতভাবে কথা বলেও থাকেন, সেটা আমি প্রকাশ্যে এনে বলতে চাই না। গতকাল বিজেপি বন ডেকেছিল এবং জুনিয়র ডাক্তাররা যে একটি মিছিল করেছিল, সেখান থেকে তারা দাবি করেছে যে কোথাও থেকে একটা জাস্টিস আগে না হয়ে আগে রাজনীতি হচ্ছে, এটা নিয়ে তারা যথেষ্ট চিন্তিত। মাননীয় পূর্ণেন্দু বসু যে বিবৃতিটা করেছেন, আমরাও তো সেটাই বলছি যে আমরা নির্যাতিতা চিকিৎসকের বিচার এবং তদন্ত চাই, কিন্তু বিজেপি চায় রাস্তায় ভাঙচুর। এই দুটোর মধ্যে তফাৎ আছে। বিজেপি চায় নৈরাজ্য, আমরা চাই বিচার। তার আগে শুভেন্দু অধিকারী বলছে ছাত্ররা বাইরে থেকে অভিযান করে বিধানসভা অভিযান আমরা শুভেন্দু অধিকারী তো উস্কানি দেন, কিন্তু আমি শুভেন্দু অধিকারীকে খুব বিনীতভাবে মনে করিয়ে দেব, নন্দীগ্রামে একজন মহিলার সাথে যে ঘটনা ঘটেছে, উনি সেই ঘটনায় কি বলবেন? নন্দীগ্রাম যেটা ওনার নিজের বিধানসভা কেন্দ্র, সেখানে যদি একজন মহিলাকে নগ্ন করে ঘোরানো হয়, যে ঘটনায় সুদেশনাদি অনন্যাদিরা গেছিলেন, সেখানে উনি কি করেছেন? দেখুন, আবার বলছি যে there are 2 points. আমরা আমাদের স্লোগান খুব পরিষ্কার, আমরা বিচার চাই, নৈরাজ্য নয়। শুভেন্দু অধিকারী নৈরাজ্য চান। যেহেতু মামলা এখন সিবিআই তদন্ত করছে, তাহলে মুখ্যমন্ত্রীর তরফ থেকে দাবি কতটা? আমি বললাম না, অনেকের হ্যালুসিনেশন হয়। এই ধরনের হ্যালুসিনেশন হলে তাকে চিকিৎসা করানো ভালো। এবার শুভেন্দু অধিকারীর আগে চিকিৎসা দরকার না ছাত্রদের মিছিলে হাঁটা অর্জুন সিং এর আগে চিকিৎসা দরকার, এটা আমি বলতে পারবো না।
আগে 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 ওরা থাকলে আমরা শেষ করবো। আপনি তো একদম ঠিক বলেছেন। আমরাও তো এটাই বলছি যে আগে এই নির্যাতিতার বিচার এবং তদন্ত শেষ হবে। আমরাও জানি, আমরাও আপনার মতো জানি যে ভারতবর্ষে গত 10 বছরে 54 লক্ষ ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, প্রায় 3.5 কোটি লোক চাকরি হারিয়েছে। আমরাও বিশ্বাস করি সেগুলো জরুরি ইস্যু, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সিবিআইকে এই তদন্তের দায়িত্ব দিয়েছে এবং 21 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা, সেজন্য আজকে আমরা সাংবাদিক সম্মেলন করে সিবিআই যেন দ্রুত এই তদন্ত শেষ করে সেই দাবি জানাচ্ছি। দেখুন, এটা তো বিজেপির কৌশল হতে পারে যে অন্য রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করা। তার উত্তর নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা তার আইনজীবীরা দেবেন। গতকাল উত্তরপ্রদেশের 2জন দলিত মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ বলছে যে আত্মহত্যা, কিন্তু পরিবার বলছে যে না, মেরে ফেলা হয়েছে, সিবিআই তদন্ত চেয়েছে। এখনো পর্যন্ত সেখানে কোনো আন্দোলন বা মিছিল বা কোনো রাত বা দিনের জগৎ কিছু হয়। আমার আগে খুব সিনিয়র সাংবাদিক রঙ্কিদা তো এই কথাটাই বলেছে যে আমরা আশা করি যে ভারতবর্ষের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যিনি নিজে একজন দলিত মহিলা, তিনি এত সিলেক্টিভ হবেন না। তিনি উত্তরপ্রদেশ নিয়ে বলবেন, তিনি মণিপুর নিয়ে বলবেন এবং তিনি নিশ্চয়ই পশ্চিমবঙ্গের আরজিকর নিয়েও বলবেন। কিন্তু তাকে উত্তরপ্রদেশে যে 2 দলিত মহিলা তরুণীও নয়, 18-র নিচে, তাদের যাদেরকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, সেটার দিকে ওনার নজর পড়বে। আমরা আশা করব যে দ্রৌপদী মুর্মু উত্তরপ্রদেশ নিয়ে নিশ্চয়ই কিছু বলবেন। প্রশ্ন তাহলে আমরা শেষ করতে পারি। হ্যাঁ, আমি ডক্টর সিদ্ধার্থ গুপ্ত। তো দুটো পয়েন্ট সুমন বলেছেন, তাও একটু উল্লেখ করছি। আমরা আর একটা বিষয়ে খুবই উদ্বিগ্ন, সেটা নিশ্চয়ই আমাদের দেরি করে এসেছি। সেটা হচ্ছে যে সরকারি হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসার ব্যবস্থা ব্যাপারে আপনারা জানেন যে অরিজিনাল মেডিকেল কলেজে প্রতিদিন আউটডোরে 6 থেকে 7 হাজার রোগী আসেন। এনআরএসে 12 থেকে 13 হাজার রোগী আছে। এনআরএসের বেডের সংখ্যা হচ্ছে 1100। সেই এনআরএসে অনেকেই বলছেন যে সিনিয়র ডাক্তাররা কাজ চালিয়ে যাচ্ছে, ট্রেনিরা আন্দোলন করছে, ট্রেনিদের ওপর তো আর হাসপাতালের সার্ভিস নির্ভর করে না। এই কথাটার মধ্যে কিন্তু অনেক জল আছে। প্রথম কথা হচ্ছে যে 1100 বেডের মধ্যে খালি বেডের সংখ্যা হচ্ছে এই মুহূর্তে, আমি একটু আগে খবর নিয়েছি, 84টা বেডের পেশেন্ট আছে, বাকি বেডগুলো ফাঁকা। এমনিতে আপনারা যখন হসপিটালে যান আপনারা জানেন যে একটা বেডে
ভর্তি হতে গেলে 1 মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। তা সেই 84টা বেড ভর্তি, বাকিটা পুরোটাই ফাঁকা। এটা কেন হচ্ছে? কারণ ওইখানে রোগীরা জানেন যে কোনো সার্ভিস এই মুহূর্তে তারা পাবেন না। মাত্র আমাদের দেশে গরিব রোগীরাই, গরিব মানুষরাই এবং যাদের কিছুটা চেনাশোনা আছে তারাই সরকারি হাসপাতালে যায়। অনেকেরই স্বাস্থ্যসাথীর কার্ড থেকে সুবিধে পান। মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তরা মূলত প্রাইভেট ডাক্তারের চেম্বারে, বড় নার্সিংহোমে অথবা কর্পোরেট হসপিটালে যায়। তাদের অনেকেরই প্রাইভেট ইন্স্যুরেন্স আছে, তাদের খুব গায়ে লাগে না। আমি আর একটা তথ্য দিচ্ছি, এবার তাদের চিকিৎসায় কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু গরিব মানুষ, হতদরিদ্র মানুষ, গ্রামের মানুষ, সকালবেলা আমি নিজে আরজিকরের স্টুডেন্ট, আরজিকরের পাশেই খালপাড়ের 3টে বাসের স্ট্যান্ড আছে, 91, 91 রে, এই সমস্ত। সকালে যদি 8টা 7টায় যান, দেখবেন হুড় করে লোক নামছে, বাস খালি হয়ে যায়। এখন দেখুন বাসগুলো একদম ফাঁকা। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে রোগীরা আসছেন না, কারণ তারা জানেন কোনো চিকিৎসা হচ্ছে না। 6,500 থেকে 7,000 অপারেশন পেন্ডিং। তো আমরা জুনিয়র ডাক্তার বাইরে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি জনগণের পক্ষে যে তারা কাজে ফিরে আসুন। কারণ সুপ্রিম কোর্ট তাদের নির্দেশ দিয়েছিলেন যে 7 দিন পর্যন্ত তাদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না। অর্থাৎ 7 দিন কেটে গেলে তারা নিতে পারেন, কিন্তু নেননি। এখনো পর্যন্ত কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। 2 নম্বর আর একটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে 1983 এবং 86 সালে আপনাদের মধ্যে অনেকেই হয়তো তখন খুব ছোট ছিলেন, আমার এখন 62 বছর বয়স, 2টো বড় জুনিয়র ডাক্তার আন্দোলন হয়েছিল এবং আমি সেই আন্দোলনে যারা সামনের দিকে ছিলেন তার মধ্যে একজন ছিল। সেই আন্দোলন কেন হয়েছিল? আমরা হসপিটালগুলোতে রুগীদের সুবিধা অসুবিধা নিয়ে 11টি পয়েন্টের দাবি পেশ করেছিলাম সরকারের কাছে। 11টা পয়েন্ট, যেগুলো আপনারা মানে সেগুলোর আমি এমন বিস্তারিত যাচ্ছি না, যে এইগুলো থাকতে হবে। এইটারই আন্দোলন হয়েছিল, আমাদের কোনো সুযোগ সুবিধার জন্য নয়। 11 নম্বর পয়েন্টে ছিল, মানে 2 মিনিট বলুন, 11 নম্বর পয়েন্টে ছিল যে আমাদের ভাতা বা স্টাইপেন্ড বাড়াতে হবে। আমরা তখন কত পেতাম? ইন্টার্ন এবং হাউস স্টাফ, তখন 2 ধরনের হাউস স্টাফ ছিল, সিনিয়র এবং জুনিয়র, 500, 600, 650। 500, 600, 650। এখন ডাক্তাররা, জুনিয়র ডাক্তার যারা, তারা পান, ইন্টার্ন যারা 44,000 টাকা, হাউস স্টাফ যারা 52,000 টাকা এবং পিজিটিরা 78,000 টাকা। তো দ্বিতীয় পয়েন্ট যেটা, যারা বলছেন আমরা ট্রেনিং, কিন্তু আমরা অন্যগুলো নিয়েই আন্দোলন করেছিলাম, তার বিরুদ্ধে তখন প্রশান্ত বসু স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। আপনারা সাংবাদিক, আপনারা আমাদের চেয়ে অনেক স্মৃতিধর, পুরোনো কাগজপত্র দেখে নিতে পারেন। সেই আন্দোলনের ওপর এনআরএস, এই পিজি এবং আরজিকরে ঢুকে পুলিশ অকথ্য লাঠিচার্জ করে, উইদাউট এনি প্রভোকেশন, এবং আমাদের 3 জন ডাক্তারের হাত ভেঙে যায়, 2 জন ডাক্তার আহত হয়ে তারা হসপিটালে ভর্তি ছিল প্রায় 2 মাসের মতো। সেরকম কোনো ঘটনা কি এখন ঘটেছে? সেরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি। তারপরে তো আমরা যখন আন্দোলন করেছি, আমরা পেশেন্টদের কথা ভেবে আমরা প্যারালাল আউটডোর চালাতাম। 1 মাসের ওপর আমরা বাইরে পেশেন্টদের চিকিৎসা করেছি, সরকারি আউটডোরের বাইরে। ওষুধ কোথা থেকে দিয়েছি? আমরা চাঁদা তুলে ওষুধ কিনতাম, বাল্ক ওষুধ, বা আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বন্ধুরা তারা সাহায্য করতেন। সেটা দিয়েও তখন সিপিএম প্রচার করতে এরা বিদেশি কোম্পানির সাহায্য পাচ্ছে, ওইসব কথা আমি যাচ্ছি না। এই দুটো আন্দোলনের চরিত্র আলাদা। আমি আজ যখন ফেসবুকে ডাক্তারদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা কাজে ফিরে এসে আন্দোলন করুন, তখন অনেকেই এনাদের তো একটা খুব সুন্দর টার্ম তৈরি করেছেন, চটি চাটা বলে। তো এইসব বলা হচ্ছে যে আপনারাও তো আন্দোলন করেছেন। দুটো আন্দোলনের চরিত্র সম্পূর্ণ আলাদা। থার্ড যেটা বলবো সেটা হচ্ছে, আজকে
এটা আমার বলা উচিত কিনা আমি জানি না, আমি অতটা মেপে কথা বলতে পারি না, নির্দিষ্টভাবে খবর নিয়ে বলছি যে এই যে আন্দোলন চলছে, আমি ডাক্তারদের আন্দোলনের বিরোধিতা করছি না, আমি 100% অভয়ার যে হত্যাকারী তার শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি চাই। এই আন্দোলনের পেছনে কিন্তু বড় বড় নার্সিংহোমের মালিকদের উস্কানি আছে। আপনি অ্যাপোলো হসপিটালের পরশুদিন রাত্রের কথা বলছি, অ্যাপোলো হসপিটালে কারা যান? আপনি যান? যেতে পারেন না। যাদের ইন্স্যুরেন্স আছে তারা যান, যারা বড় লোক তারা যান। সেই অ্যাপোলো হসপিটালে গেলে মোটামুটি বেড পাওয়া যায়। অ্যাপোলো হসপিটালের বাথরুম পর্যন্ত বেডের ছিল, এত বাধ্য হচ্ছে ঘটি বাটি বিক্রি করে তারা বাধ্য হচ্ছে। অর্থনীতিতে একটা কথা আছে, ক্যাটাস্ট্রফিক শক। কোনো ব্যক্তি যদি খাওয়া দাওয়া ছাড়া অন্য কারণে তার আয়ের 60%-এর বেশি অন্যান্য কাজে ব্যবহার হয়, তার মধ্যে একটা বড় হচ্ছে ডাক্তারি চিকিৎসার জন্য তাকে ক্যাটাস্ট্রফিক শক হতে পারে। আমাদের দেশে সরকার বলছেন, মানে রিজার্ভ ব্যাংক বলছেন, প্রতি বছর 2 থেকে 3 কোটি মানুষ কেবলমাত্র হসপিটালের বিল দেওয়ার জন্য দারিদ্র সীমার নিচে নেমে যায়। এটা হচ্ছে আজকে স্বাস্থ্যসাথী চালু হয়ে বহু লোকের অনেক সুবিধা হয়েছে। আয়ুষ্মান ভারতও চালু করেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটাকে আমি স্বাগত জানাচ্ছি। কিন্তু ডাক্তারবাবুরা আরেকটু যদি হৃদয়বান হয়, তারা যদি কাজে ফিরে এসে আন্দোলনটা করে, তারা যদি গরিব মানুষের মুখের দিকে একটু তাকান, তাহলে আমার মনে হয় আজ রাত্রি 12টার সময় আপনার বাবা যদি হার্ট অ্যাটাক হয় বা পাথর রেনাল কলিক যাকে বলে তার ব্যথা ওঠে, আপনি কিন্তু কিচ্ছু করতে পারবেন না, কারণ অসুখ কখনো বিজেপি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল দেখে না। এইটা আমার সাবমিশন ছিল, আপনারা আমার কথা মন দিয়ে শুনেছেন বলে ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ যে আপনারা আমাদের এই পিএসবিকে অংশগ্রহণ করলেন, প্রশ্ন করলেন, আমাদের পক্ষ থেকে উত্তরও দেওয়া হয়েছে। আশা করব যে আমাদের বক্তব্য আপনাদের যদি কোনো সমালোচনা থাকে, সেই সমালোচনা সহ আমাদের বক্তব্য আপনারা প্রকাশ করুন। সেটাই গণতন্ত্র, সেটাই হওয়া উচিত বলে আমরা বলে দিই। ধন্যবাদ, নমস্কার।